হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমরা দুজনেই বাজার থেকে ফিরছিলাম। ছাতা ছিল একটাই। ছেলে বলল, মা তুমি ছাতা ধরো, আমি ভিজে যাই। আমি বললাম, পাগল, দুজনে মিলে একটা ছাতায় থাকি। ছাতার নিচে দুজনে খুব কাছাকাছি দাঁড়াতে হল। পথে হাঁটতে হাঁটতে সে আমার কাঁধে হাত রাখল সাপোর্টের জন্য। বলল, মা পিছলে যেও না। হঠাৎ একটা জোর হাওয়ায় ছাতা উল্টে গেল। দুজনেই ভিজে গেলাম মুহূর্তেই। কাছেই একটা দোকানের চালার নিচে আশ্রয় নিলাম। ভিজে গিয়ে আমার শাড়ি শরীরে লেগে গেছে। ছেলে তার শার্ট খুলে আমার কাঁধে দিতে চাইল। আমি বললাম, না, তুমি ঠান্ডা লাগবে। সে বলল, মা তোমার জন্য আমি সব সহ্য করতে পারি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না, এই বৃষ্টিতে ভিজে তুমি আরও সুন্দর লাগছ। আমি লজ্জায় মাথা নিচু করলাম। সে আমার চিবুক তুলে দিয়ে বলল, মা এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার জন্য। তুমি আমার স্ত্রী হও। আমরা এই বৃষ্টিতেই নতুন জীবন শুরু করি। বৃষ্টির শব্দে আমার হৃদস্পন্দন হারিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। আমি আর রিয়াদ বাজারে গিয়েছিলাম কিছু জরুরি জিনিস কিনতে। রিয়াদ বলল, মা আজকাল আকাশটা খুব অন্ধকার লাগছে। আমি বললাম, হ্যাঁ বেটা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কিন্তু আমরা দুজনেই জানতাম না যে এই বৃষ্টি আমাদের জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসবে। বাজার থেকে ফেরার পথে হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল। বজ্রধ্বনি শুরু হল। আমি বললাম, রিয়াদ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। আমাদের একটাই ছাতা ছিল। রিয়াদ বলল, মা তুমি ছাতা ধরো, আমি ভিজে যাই। কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি করে আমার ছেলেকে ভিজতে দিতে পারি? আমি বললাম, পাগল, দুজনে মিলে একটা ছাতায় থাকি। ছাতা খুবই ছোট ছিল। দুজনে দাঁড়াতে গেলে খুবই কাছাকাছি থাকতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে রিয়াদ আমার কাঁধে হাত রেখে বলল, মা সাবধানে হাঁটো। পথ পিচ্ছিল হয়ে গেছে। তার স্পর্শে আমি অদ্ভুত এক অনুভূতি পেলাম। এতদিন পর আমার মনে হলো কেউ আমাকে সত্যিকার অর্থে যত্ন করছে। হঠাৎ করে একটা প্রচণ্ড হাওয়া এসে আমাদের ছাতাটা উল্টে দিল। মুহূর্তেই আমরা দুজনেই মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেলাম। রিয়াদ চিৎকার করে বলল, মা ওই দেখো একটা দোকানের চালা আছে, চলো দৌড়ে যাই। আমরা দৌড়ে গিয়ে একটা পুরানো চায়ের দোকানের চালার নিচে আশ্রয় নিলাম। দোকানটা বন্ধ ছিল, কিন্তু চালাটা যথেষ্ট বড় ছিল আমাদের দুজনের জন্য। আমার শাড়ি সম্পূর্ণ ভিজে শরীরে লেগে গিয়েছিল। আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। রিয়াদ তার শার্ট খুলে আমার দিকে এগিয়ে দিতে চাইল। মা এটা নিয়ে নাও, তুমি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে। আমি বললাম, না বেটা, তাহলে তোমার ঠান্ডা লাগবে। কিন্তু সে জোর করে আমার কাঁধে শার্টটা রাখতে চাইল। মা তোমার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে পারি বলে রিয়াদ আমার দিকে এমনভাবে তাকালো যে আমার বুকে অদ্ভুত একটা কম্পন হল। তুমি জানো না, এই বৃষ্টিতে ভিজে তুমি আরও সুন্দর লাগছ। আমি লজ্জায় মাথা নিচু করলাম। এত বছর বিয়ের পর আমার স্বামী আমাকে কখনো এমন করে বলেনি যে আমি সুন্দর লাগছি। রিয়াদ আমার চিবুক তুলে দিয়ে বলল, মা এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার জন্য। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তুমি আমার স্ত্রী হও। আমরা এই বৃষ্টিতেই নতুন জীবন শুরু করি। বৃষ্টির আওয়াজে আমার হৃদস্পন্দন যেন হারিয়ে গেল। কিন্তু হঠাৎ করেই আমার মাথায় বুদ্ধি এলো। আমি রিয়াদের চোখের দিকে ভালো করে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখলাম। রিয়াদ তুমি কি বলছ? আমি তো তোমার মা। আমি বিস্মিত হয়ে বললাম। রিয়াদ হেসে বলল, মা আমি তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। দেখছি তুমি কতটা বিশ্বাস কর। কিন্তু তার হাসিটা কেমন যেন অস্বাভাবিক ছিল। আমি আরও মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকালাম। হঠাৎ করে বুঝতে পারলাম এ আমার রিয়াদ নয়। এর গায়ের রং একটু আলাদা, কণ্ঠস্বরও কিছুটা ভিন্ন। এর চোখের রং আমার রিয়াদের চেয়ে একটু ভিন্ন। তুমি কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। সে হেসে বলল, আমি তোমার রিয়াদি। কি হয়েছে মা, চিনতে পারছ না? কিন্তু আমার বুকে তখন প্রচণ্ড ধুকপুক শুরু হয়ে গেছে।
আমি তাড়াতাড়ি আমার ব্যাগ থেকে মোবাইল বের করলাম। রিয়াদকে কল করলাম। ফোন রিং হচ্ছে। একসময় রিসিভ হলো। হ্যালো মা, কী অবস্থা? তুমি কোথায়? এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি ফোনের ওপার থেকে রিয়াদের গলা শুনে আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। তুমি কোথায় রিয়াদ? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। আমি তো বাড়িতে আছি মা। তুমি যে বলেছিলে একা বাজারে যাবে, তোমার সাথে যাওয়ার দরকার নেই, রিয়াদ বলল। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। আমি যার সাথে এতক্ষণ ছিলাম সে কে? আমি কাঁপা হাতে ফোন কেটে দিলাম। আমার পাশে দাঁড়ানো লোকটা তখনও হাসছিল। কি হলো মা? কার সাথে কথা বলছিলে? তুমি কে? তুমি আমার রিয়াদ নও, আমি চিৎকার করে বললাম। সে তখন তার আসল রূপ প্রকাশ করল। আমি তোমার রিয়াদ না হয়ে কি হয়েছে? আমি তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা একসাথে নতুন জীবন শুরু করি গি। আমি বুঝলাম এ একজন মানসিক রোগী অথবা কোনো বিপজ্জনক লোক। আমি ভয়ে পেছনের দিকে সরে যেতে শুরু করলাম। তুমি যেও না। আমি তোমাকে ছাড়তে পারবো না ঘি বলে সে আমার হাত ধরতে চাইল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। কিন্তু সে আমার পেছনে দৌড়াতে শুরু করল। বৃষ্টির মধ্যে আমি যতটা দ্রুত পারলাম দৌড়ালাম। রাস্তায় কিছু লোকজন দেখতে পেয়ে আমি তাদের কাছে সাহায্য চাইলাম। বাঁচান, আমাকে বাঁচান। এই লোকটা আমাকে তাড়া করছে। কয়েকজন লোক এসে সেই লোকটাকে ধরে ফেল। তারা জানাল যে এই লোকটা এলাকার একজন পরিচিত মানসিক রোগী। সে প্রায় বিভিন্ন মহিলাদের অনুসরণ করে। আমি কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছালাম। রিয়াদ দরজা খুলে দিল। মা, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেছ কেন? আমি রিয়াদকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। বেটা, আজকে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। রিয়াদ আমাকে চা খাওয়ালো, কাপড় পাল্টাতে সাহায্য করল। আমি সব ঘটনা বললাম। রিয়াদ বলল, মা, ভাগ্য ভালো যে তুমি বুঝতে পেরেছ। না হলে কি যে হতো। সন্ধ্যায় আমার স্বামী তানভীর অফিস থেকে ফিরে এলে আমি তাকেও সব বললাম। সে বলল, রিমা, তুমি খুবই বুদ্ধিমত্তার কাজ করেছ। এই রকম পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে গু। পরের দিন আমরা থানা জিডি করলাম। পুলিশ জানাল যে ওই লোকটার বিরুদ্ধে আগেও এই রকম অভিযোগ এসেছে। তারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে। এই ঘটনার পর থেকে আমি বাইরে যাওয়ার সময় খুব সতর্ক থাকি। আমার পরিবারও আমাকে একা কোথাও যেতে দেয় না। কিন্তু আসল রহস্য শুরু হলো তার কয়েকদিন পর। আমি একদিন সকালে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি সেই একই লোকটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু সে তো হাসপাতালে থাকার কথা। আমি তাড়াতাড়ি ভেতরে গিয়ে রিয়াদকে ডাকলাম। কিন্তু ততক্ষণে সে চলে গেছে। রিয়াদ বলল, মা, তুমি হয়তো ভুল দেখেছ। বা অন্য কেউ হবে গু। কিন্তু আমার মন বলছিল সেই লোকটাই। আমি থানা ফোন করলাম। তারা জানাল যে লোকটা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পরের কয়েকদিন আমি অস্থির হয়ে রইলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে লক্ষ্য রাখছে। রাতের বেলা অদ্ভুত অদ্ভুত শব্দ পেতাম। একদিন রাতে আমি বারান্দার দরজার কাছে একটা কাগজ পেলাম। তাতে লেখা ছিল, তুমি আমার। আমি তোমাকে পেয়েই ছাড়ব। কাগজটা দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। আমরা পুলিশে খবর দিলাম। তারা আমাদের বাড়ির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করল। কিন্তু এরপরও মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। একদিন তানিয়া স্কুল থেকে ফিরে বলল, আম্মু, একটা লোক আমাকে জিজ্ঞেস করছিল তোমার কথা। সে বলছিল তোমার সাথে তার পরিচয় আছে গু। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি তানিয়াকে বললাম, বেটা, কোনো অপরিচিত লোকের সাথে কথা বলবে না। তাড়াতাড়ি বাড়ি চলে এসো গু। আমরা তানিয়ার স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে কথা বললাম। তারা প্রতিশ্রুতি দিল যে তানিয়ার উপর বিশেষ নজর রাখবে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল আরও পরে। একদিন আমি রিয়াদের রুমে গিয়ে দেখি সে কি যেন লুকিয়ে রাখছে। আমি জিজ্ঞেস করলাম, কি লুকাচ্ছ বেটা? রিয়াদ একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু তুমি রাগ করবে না গে। বল বেটা, কি কথা? আমি বললাম। রিয়াদ তার ড্রয়ার থেকে একটা চিঠি বের করল। মা, কেউ একটা চিঠি আমার নামে পাঠিয়েছে। কিন্তু চিঠিটা তোমার সম্পর্কে গু। আমি চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, তোমার মা আমাকে ভুলে যেতে পারবে না। আমি তার প্রেমে পড়েছি। তুমি যদি চাও তোমার মায়ের নিরাপত্তা, তাহলে আমার সাথে দেখা করতে হবে গু। চিঠি পড়ে আমার মাথা ঘুরে গেল।
রিয়াদ, তুমি এই চিঠি কবে পেয়েছ? গতকাল আম্মু। আমি ভাবছিলাম তোমাকে বলবো কিনা, রিয়াদ বলল। আমি তাড়াতাড়ি তানভীরকে ফোন করলাম। সে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এলো। আমরা চিঠিটা নিয়ে পুলিশের কাছে গেলাম। পুলিশ অফিসার বলল, এই ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যাচ্ছে। আপনাদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব গু। কিন্তু সেই রাতেই আরও বড় ঘটনা ঘটল। রাত 2টোর দিকে আমি একটা শব্দ শুনে জেগে উঠলাম। মনে হলো কেউ বারান্দায় হাঁটছে। আমি আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দেখলাম। আমার চোখ ভয়ে বড় হয়ে গেল। সেই একই লোকটা আমাদের বাগানে দাঁড়িয়ে আছে। সে আমার জানালার দিকে তাকিয়ে হাসছে। আমি তাড়াতাড়ি তানভীরকে ডাকলাম। কিন্তু ততক্ষণে সে চলে গেছে। আমরা পুলিশে ফোন করলাম। তারা এসে পুরো এলাকা তল্লাশি করল, কিন্তু কিছু পেল না। পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় আমার বোনের বাড়িতে কয়েকদিনের জন্য চলে যাব। হয়তো কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা ব্যাগ গুছিয়ে তৈরি হলাম। কিন্তু বের হওয়ার সময় দেখি আমাদের গাড়ির 4টি চাকাই ফুটো করে দেওয়া হয়েছে। এ তো সত্যিই বিপজ্জনক হয়ে যাচ্ছে, কি তানভীর বলল। আমরা রিকশা নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। কিন্তু বাসে ওঠার সময় আমার মনে হলো কেউ আমাদের ফলো করছে। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লোকটা দূরে দাঁড়িয়ে আছে। তানভীর, দেখো ওই লোকটাকে। সে আমাদের পেছনে আসছে। আমি ভয়ে ভয়ে বললাম। তানভীর পেছনে তাকালো। কিন্তু ততক্ষণে সে অদৃশ্য হয়ে গেছে। ঢাকায় পৌঁছে আমরা আমার বোন সুমির বাড়িতে গেলাম। সুমি আমাদের সব কথা শুনে বলল, দিদি, তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী সমাধান করতে হবে গু। কয়েকদিন ঢাকায় শান্তিতে কাটল। মনে হলো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু 1 সপ্তাহ পর সুমি এসে বলল, দিদি, একটা লোক তোমার খোঁজ করছে। সে বলছে সে তোমার ছেলে রিয়াদের বন্ধু গু। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কি রকম দেখতে? আমি জিজ্ঞেস করলাম। মাঝারি উচ্চতা, কালো চুল, চোখে একটা অদ্ভুত ভাব গু। সুমি বলল, এ তো সেই লোকটাই। আমি চিৎকার করে বললাম। সে কিভাবে জানল আমি এখানে আছি? আমরা তাড়াতাড়ি জানালা দিয়ে বাইরে তাকালাম। সত্যিই সেই লোকটা রাস্তার উপারে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দেখতে পেয়ে সে হাত নেড়ে ইশারা করল। আমাদের এখানে থেকেও যেতে হবে, তানভীর বলল। এই লোকটা সত্যিই বিপজ্জনক গু। আমরা সুমির বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে একটা রিকশা নিয়ে অন্য জায়গা চলে গেলাম। কিন্তু যেখানেই যাই না কেন, মনে হচ্ছিল কেউ আমাদের ছায়ার মতো অনুসরণ করছে। আমরা একটা হোটেলে উঠলাম। রাতে খাওয়ার সময় হোটেলের ম্যানেজার এসে বলল, আপনাদের জন্য কেউ একটা চিঠি রেখে গেছে গিউ। চিঠি খুলে দেখি তাতে লেখা, তুমি যেখানেই পালিয়ে যাও, আমি তোমাকে খুঁজে বের করব। তুমি আমার প্রেমের জাল থেকে বের হতে পারবে না আগে। এই চিঠি দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলাম। কি করব এখন? এই লোকটা কিভাবে আমাদের খুঁজে পাচ্ছে? আমি কাঁদতে কাঁদতে বললাম। তানভীর বলল, আমার মনে হচ্ছে এর পেছনে আরও কিছু আছে। এই লোকটা একা এত কিছু করতে পারে না গি। পরের দিন সকালে আমরা একটা প্রাইভেট ডিটেকটিভের কাছে গেলাম। তার নাম করিম সাহেব। আমরা সব ঘটনা তাকে খুলে বললাম। করিম সাহেব বলল, এই ধরনের স্টোকিং কেস আমি আগেও দেখেছি। কিন্তু এই লোকটা খুবই চতুর। সে নিশ্চয়ই আপনাদের সব গতিবিধি কোনো না কোনো ভাবে জানতে পারছে গি। আপনি কি সাহায্য করতে পারেন? তানভীর জিজ্ঞেস করল। আমি এই লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করব। তার আসল পরিচয় কি, কোথায় থাকে, কি করে, এসব জানার চেষ্টা করব, করিম সাহেব বলল। 3 দিন পর করিম সাহেব আমাদের কাছে এসে বলল, আমি কিছু তথ্য পেয়েছি। এই লোকটার নাম মতিউর রহমান। তার বয়স প্রায় 35 বছর। সে আগে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। তারপর আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। কিছু মাস আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। সে বিভিন্ন মহিলাদের অনুসরণ করতে শুরু করে। আপনার আগেও সে আরও 2-3 জনকে বিরক্ত করেছে গি। কিন্তু সে আমাদের খোঁজ কিভাবে পাচ্ছে? তানভীর জিজ্ঞেস করল। করিম সাহেব একটু ইতস্তত করে বলল, এই ব্যাপারেই আসল চমক। সে আপনাদের ফোনে ট্র্যাকিং সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে গি। কি? আমরা 3 জনেই একসাথে চিৎকার করে উঠলাম। হ্যাঁ, আপনার ফোনে একটা স্পাই অ্যাপ ইনস্টল করা আছে। এর মাধ্যমে সে আপনার সব কল, মেসেজ, এমনকি লোকেশনও ট্র্যাক করতে পারছে গি। আমি আমার ফোনের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করলাম। এই সফটওয়্যার কিভাবে আমার ফোনে ঢুকল? মনে আছে সেদিন যখন আপনি তার সাথে বৃষ্টিতে ভিজেছিলেন?
তখন হয়তো কোনো এক সময় আপনার ফোন তার হাতে গিয়েছিল। বা আপনি যখন ভেবেছিলেন এ আপনার ছেলে, তখন ফোন ব্যবহার করতে দিয়েছিলেন গু। আমার মনে পড়ল, সত্যিই সেদিন এক সময় আমি ভেবেছিলাম এ আমার রিয়াদ। তখন সে আমার ফোন নিয়ে কিছু একটা করছিল। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। প্রথমে আপনার ফোন রিসেট করতে হবে। তারপর নতুন সিম নিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা কিছুদিনের জন্য একদম আলাদা একটা জায়গা চলে যান। করিম সাহেব পরামর্শ দিল। আমরা তার পরামর্শ মতো সব কিছু করলাম। আমার ভাইয়ের বন্ধুর চট্টগ্রামে একটা বাড়ি ছিল। আমরা সেখানে চলে গেলাম। প্রায় 1 মাস শান্তিতে কাটল। মনে হলো সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু একদিন সকালে আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ দেখি একটা রিকশা আমার পেছন পেছন আসছে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু রিকশাটাও আমার গতির সাথে তাল মিলিয়ে চলতে থাকল। আমি একটা গলিতে ঢুকে পড়লাম। রিকশা থেকে নেমে একজন লোক আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। আমি ভালো করে তাকিয়ে দেখি, সেই মতিউর নয়। এ একদম আলাদা একজন। আপনি কি চান? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি মতিউর ভাইয়ের পক্ষ থেকে এসেছি। সে আপনার সাথে দেখা করতে চায়। কি লোকটা বলল। আমি তার সাথে কোনো দেখা করব না। আমি পুলিশে খবর দেব। আমি বললাম। পুলিশ আপনাকে সাহায্য করতে পারবে না। আমার ভাই আপনাকে নিয়ে পাগল হয়ে গেছে। আপনি যদি তার সাথে একবার কথা বলেন, হয়তো সে ছেড়ে দেবে গু। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। কিন্তু লোকটা আমার হাত ধরে ফেল। চিৎকার করবেন না। আমি আপনার কোনো ক্ষতি করব না গি। কিন্তু আমি চিৎকার করতে শুরু করলাম। চিৎকার শুনে আশেপাশের কিছু লোক এসে গেল। লোকটা আমার হাত ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলাম। তানভীরকে সব বললাম। এবার তো মনে হচ্ছে একটা গ্যাং আমার পেছনে লেগেছে। তানভীর বলল। আমরা আবার করিম সাহেবের সাথে যোগাযোগ করলাম। তিনি জানালেন যে মতিউরের আরও কিছু বন্ধু আছে যারা তার সাথে মিলে বিভিন্ন অপকর্ম করে। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে মতিউরকে পুলিশের হাতে তুলে দেওয়া। করিম সাহেব বলল। কিন্তু সে তো লুকিয়ে আছে। পুলিশ তাকে পাচ্ছে না। তানভীর বলল। আমার একটা পরিকল্পনা আছে। কিন্তু এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে। করিম সাহেব বলল। আমরা তার পরিকল্পনা শুনলাম। তিনি বলল যে আমাকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। আমি একটা নির্দিষ্ট জায়গায় যাব, আর পুলিশ লুকিয়ে থাকবে। মতিউর যখন আসবে তখন তারা তাকে ধরে ফেলবে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি এই ঝুঁকি নিতে পারব না গি। আপা, এটাই একমাত্র উপায়। না হলে এই সমস্যা কখনো সমাধান হবে না। করিম সাহেব বলল। অনেক ভেবেচিন্তে আমরা রাজি হলাম। পরিকল্পনা অনুযায়ী আমি রমনা পার্কে যাব। পুলিশ আশেপাশে লুকিয়ে থাকবে। নির্দিষ্ট দিনে আমি রমনা পার্কে গেলাম। আমার হৃদয় প্রচণ্ড জোরে ধুকপুক করছিল। প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করার পর দেখলাম মতিউর আসছে। সে আমার কাছে এসে বলল, দেখেছ, তুমি আমার কাছ থেকে পালাতে পারো না। তুমি আমারই হয়ে থাকবে গি। তুমি আমাকে ছাড়ো। আমি তোমার সাথে কোথাও যাব না গি। আমি বললাম। তুমি যাবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভুলে যেতে পারবে না গি। সে আমার হাত ধরার চেষ্টা করল। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেল। হাত তুলো। তুমি গ্রেফতার গু। মতিউর পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেল। তাকে গ্রেফতার করার সময় সে চিৎকার করে বলতে থাকল, তুমি আমাকে ভুলতে পারবে না। আমি ছাড়া পেয়ে আবার আসব। পুলিশ তাকে নিয়ে চলে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো অবশেষে এই দুঃস্বপ্নের শেষ হল। কিন্তু পুলিশ অফিসার আমাদের জানালো যে মতিউরের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আছে। সে আরও অনেক মেয়েদের হয়রানি করেছে। এমনকি একজনকে অপহরণ করার চেষ্টাও করেছিল। আপনি খুবই ভাগ্যবান যে সময়মতো সাবধান হয়ে গিয়েছিলেন, পুলিশ অফিসার বলল। মতিউরের বিচার হল। তাকে 5 বছরের জেল হল। আদালতে সে বলেছিল যে সে মানসিক রোগী, তার চিকিৎসা দরকার। কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলল যে তার মানসিক কোনো সমস্যা নেই। সে শুধু একজন অপরাধী। এই ঘটনার পর আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা আমাদের নিজের বাড়িতে ফিরে এলাম। রিয়াদ আর তানিয়া স্কুল কলেজে যেতে শুরু করল। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে কত ধরনের বিপদ থাকতে পারে। আমরা যাদের চিনি বলে মনে করি তারাও হয়তো অপরিচিত।
সেই বৃষ্টির দিনে যদি আমি আরেকটু সাবধান হতাম, যদি প্রথম থেকেই বুঝতে পারতাম যে এ আমার রিয়াদ নয়, তাহলে হয়তো এত সমস্যায় পড়তে হতো না। আজকাল আমি মেয়েদের সবসময় বলি, বাইরে গেলে খুব সাবধান থাকতে। কোনো অপরিচিত ব্যক্তির সাথে একা কোথাও যেতে নেই। মোবাইল ফোন কোনো অপরিচিত ব্যক্তির হাতে দিতে নেই। এই ঘটনার আরেকটা ভালো দিকও আছে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। তানভীর আগের চেয়ে আমার প্রতি আরও যত্নশীল হয়েছে। রিয়াদ আর তানিয়াও আমাকে একা কোথাও যেতে দেয় না। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝেছি যে জীবনে সব সময় আশা রাখতে হয়। যত বড় বিপদেই পড়ি না কেন, সাহস হারালে চলবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। আজ প্রায় 2 বছর হয়ে গেছে সেই ঘটনার। মাঝে মাঝে স্বপ্নে সেই ভয়ঙ্কর দিনগুলো দেখি। কিন্তু এখন আর ভয় লাগে না। কারণ আমি জানি আমার পরিবার আমার পাশে আছে। এই গল্পটা আমি আজকে আপনাদের বলছি এই জন্য যে আপনারা যেন সাবধান থাকেন। বিশেষ করে মহিলারা। আমাদের সমাজে এই ধরনের অপরাধী অনেক আছে। তারা নানা ছলছুতো আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। আর সবশেষে বলতে চাই, যে কোনো বিপদে পড়লে একা একা সমাধানের চেষ্টা না করে পরিবার আর পুলিশের সাহায্য নিতে হবে। লজ্জা বা ভয়ের কারণে চুপ করে থাকলে সমস্যা আরও বড় হয়ে যেতে পারে। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।